প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানে। এ পর্যায়ে আমরা আরো কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করব, কিন্তু আগের তুলনায় এবারের পার্থক্য হচ্ছে যে এবারকার যে কোণ থিটা, সেটা কিন্তু 0 থেকে 360-এর মধ্যে থিটা এর মান আসতে পারে, যে কোনো মান আসতে পারে, একাধিক মান আসতে পারে। এর আগে আমরা যা করেছি সেখানে থিটা সূক্ষ্ম কোণ ছিল, মানে 0-এর চেয়ে বড়, কিন্তু π/2 মানে 90-এর চেয়ে ছোট ছিল, সূক্ষ্ম কোণ ছিল। ফলে আমরা দেখেছি যে থিটা এর মান অনেক ক্ষেত্রেই একটি মান আসছে এবং সেটা আসছে সূক্ষ্ম কোণ। কিন্তু এবার কিন্তু থিটা এর মান একাধিক আসতে পারে, কারণ 4টি কোয়াড্রেন্টেই আমরা বিবেচনা করতে পারবো থিটা এর মানকে, যেহেতু 0 থেকে 360-এর মধ্যে, কাজেই 4টি কোয়াড্রেন্টের যে কোনো কোয়াড্রেন্টে কিন্তু থিটার মান আসতে পারে। তো এরকম করে আমরা কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করব। তার মধ্যে ক নম্বরটা হলো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এরপরে খ নম্বরে আমরা করব 4 ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 5। তারপরে গ নম্বরে করব cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। ঘ নম্বরে করব tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এবং ও নম্বরে করব যেটা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। এবং আরো একটি সমীকরণের সমাধান করব, সেটা হলো 5 cosec স্কয়ার থিটা মাইনাস 7 cot থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এই 6টি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান আমরা ধারাবাহিকভাবে করব। তো আমরা চলো প্রথমে ক নম্বরটার সমাধান করি। তো ক নম্বরটার সমাধান করার জন্য এখানে আছে কজ আর এখানে আছে সাইন। তো সাইনের মধ্যে স্কোয়ার আছে কিন্তু কজের মধ্যে নাই, কাজে কজটাকে তো আমি ভাঙাতে পারছি না। সাইন স্কোয়ারটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে সবই কজের অনুপাতে চলে আসবে। সো আমরা কি করব, এই যে বা দিলাম, এখানে 2 রাখবো, সাইন স্কোয়ার থিটাকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, এই যে 3 কস থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, বা দেখো এখানে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা আর প্লাস 3 কস থিটা, 3 কস থিটা ইকুয়াল টু 0। এগুলি বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। এই যে আগে পাওয়ার যেটা বেশি ওইটা আগে লিখবো, এই জন্য মাইনাস 2 কস স্কয়ার থিটাটা আগে লিখবো, মাইনাস 2 কস স্কয়ার থিটা, তারপরে লিখবো প্লাস 3 কস থিটা, আর থিটা ছাড়া ধ্রুবক মান যেটা, এই যে প্লাস 2, এটা লিখবো সবার শেষে, প্লাস 2 ইকুয়াল টু 0। কিন্তু এই যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাইনাস, এটা দেখতেও ভালো লাগে না, অঙ্ক করতেও ভালো লাগে না। সুতরাং এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2 cos স্কয়ার থিটা, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, ফলে মাইনাস 3 cos থিটা, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, ফলে মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার কিন্তু মিডল টার্ম করবো আমরা, নিশ্চয়ই তোমরা এটা পারো। এই যে 2 আর এই 2 গুণন হয়ে 4, সেই 4কে ভাঙায় 3 বানাবো কিভাবে, নিশ্চয়ই সবাই পারবে আশা করি। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা, এই যে 4 cos থিটা আর প্লাস cos থিটা দিলেই কেবল মাইনাস 3 cos থিটা থাকবে, তাই না? আর এখানে আছে মাইনাস 2। দেখো এটা হয়েছে কিনা একটু ভালো করে দেখো, যে এই যে মাইনাস 4 cos থিটা থেকে প্লাস cos থিটা গেলে মাইনাস 3 cos থিটা, এদিকে এই যে মধ্য রাশি দ্বয়ের চিহ্নের গুণফল করে, এই যে মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাস, আর এদিকে প্রান্তীয় রাশি দ্বয়ের চিহ্নের গুণফল করে, এই যে এখানে আছে প্লাস, আর এই যে এই 2 এর আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, কাজে মধ্য রাশি দ্বয়ের গুণফল যেমন মাইনাস, প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল মাইনাস, সুতরাং মিলেছে। ওকে, এবার আমরা 2 cos থিটা কমন নিতে পারি। দেখো 2 cos থিটা যদি কমন যায়, তাহলে এখানে থাকে cos থিটা আর মাইনাস, এই যে 2 দ্বারা এই 4 কে ভাগ করলে 2, আর cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে cos থিটা আর থাকে না, প্লাস 1 কমন নিলে এখানে কিন্তু cos থিটা মাইনাস 2, রাইট, ইকুয়াল টু 0। তাহলে এর পরবর্তী লাইনটা আমাদের কি আসছে দেখো, এই যে cos থিটা মাইনাস 2, cos থিটা মাইনাস 2, ওইটা আগে আমরা লিখি, যে cos থিটা মাইনাস 2, এটা আগে আমরা লিখলাম। তারপরে আমরা আরেকটা উৎপাদক লিখবো, সেটা হলো যে 2 cos থিটা প্লাস 1, যে 2 cos থিটা, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে দুটি উৎপাদকের গুণফল কিন্তু শূন্য, কাজেই তারা প্রত্যেকে কিন্তু শূন্যের সমান। তো আমরা এটা ডান পাশে আবার করি, বা দিয়ে এখান থেকে করি। হ্যাঁ,
এখান থেকে করি। প্রথম উৎপাদকটা হলো cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা আমরা লিখব। অথবা অথবা দ্বিতীয় উৎপাদকটা কি 2 cos থিটা, এই যে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো লিখবো, তাই না? এখানে বা না দিয়ে তোমরা অতএব ইউজ করতে পারো। যাই হোক, এখন আমরা এইটা আগে করি। এই যে বাম পাশে যেটা আছে cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, এখানে কিন্তু cos থিটা ইকুয়াল টু 2 আসে, হ্যাঁ, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন এটা গ্রহণযোগ্য নয় তা তোমরা জানো নিশ্চয়ই, কারণটা উল্লেখ করে দিবে অবশ্যই। শুধু এইটুকু লিখবে না যে গ্রহণযোগ্য নয়, কারণটা অবশ্যই উল্লেখ করবে। কারণ কি, cos থিটা এবং sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে সীমিত। সুতরাং এই যে -1 লেস দেন অর ইকুয়াল টু cos থিটা, এটা আমরা আগে থেকে জানি, তাই না, যে cos থিটার মান এই যে -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি cos থিটার মান এখানে 2, তার মানে +1 এর চেয়ে বড়, তাই এটা গ্রহণযোগ্য নয়। কারণটা কিন্তু আমরা লিখে দিলাম। তাহলে এটা যেহেতু গ্রহণযোগ্য নয়, তাহলে একমাত্র এইটাই গ্রহণযোগ্য মান। সুতরাং এটা আমরা লিখে ফেলি 2 cos থিটা +1 ইকুয়াল টু 0। অতএব 2 cos থিটা, এই যে 2 cos থিটা +1 ইকুয়াল টু 0, এটা আমরা লিখেছিলাম, তো আবারও লিখলাম। এখানে 2 cos থিটা ইকুয়াল টু -1, তাহলে বা cos থিটা সমান কি হবে, এই যে cos থিটা সমান সমান হবে -হাফ। cos থিটার মান কিন্তু ঋণাত্মক আসছে, তাই না? এবার আমরা এখানে এই কথাটা লিখবো যে কোন কোন চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক। আমাদের যেহেতু 4টি কোয়াড্রেন্টের যে কোনো চতুর্ভাগে আসতে পারে, কাজে আমাদের চিন্তা করতে হবে যে cos থিটার মান যে ঋণাত্মক আসলো, তাহলে কোন কোন চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক। যদি ধনাত্মক আসতো তাহলে আমরা চিন্তা করতাম cos থিটার মান কোন কোন চতুর্ভাগে ধনাত্মক। তো যেহেতু ঋণাত্মক আসছে, আমরা জানি যে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক, এটা তোমরা জানো। এইটা এখানে লিখে ফেলবো যে আমরা জানি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক, এটা আমরা লিখবো। হ্যাঁ, আমরা জানি। তো এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য প্রথমে করব, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা এভাবে হিন্টস দিব। হ্যাঁ, প্রথমে আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য কাজটা করছি। দ্বিতীয় চতুর্ভাগে আমরা এটা লিখি, এই যে এটা লিখি cos থিটা সমান সমান -হাফ। এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এই যে মাইনাস cos কত ডিগ্রি মান হাফ, cos কিন্তু 60 ডিগ্রি মান হাফ, π/3, 60 ডিগ্রি। এখন এই যে দ্বিতীয় চতুর্ভাগে এই মাইনাসের জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যেতে পারি, cos, এই যে মাইনাসটা কিন্তু দেই নাই, কারণ মাইনাসের জন্যই তো দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি। এখন দ্বিতীয় চতুর্ভাগে আমরা দুই ভাবে যেতে পারি, দেখো, সেটা হলো 90 প্লাস সামথিং, এভাবে আমরা যেতে পারি। তো 90 মানে π/2 প্লাস সামথিং মানে ওই যে π/3 মানে 60, যেটা এই যে কজের সাথে যেটা আছে π/3। তাহলে এই এক ওয়েতে আমরা যেতে পারি দ্বিতীয় চতুর্ভাগে। আরেক ওয়েতে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়া যায়, সেটা কি, এই যে পাই মাইনাস সামথিং, তার মানে 180 মাইনাস সামথিং, এভাবেও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে যাওয়া যায়। পাই মাইনাস সামথিং মানে ওই π/3, 60 ডিগ্রি। এখন এই যে কোনটাতে আমরা যাব, এখানে তো π/2 এর সাথে 1 গুণন আছে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতকে তো যাওয়া যায় না, আমরা জানি বিজোড় গুণিতকে গেলে এই অনুপাতটা কজ অনুপাতটা সাইন হবে, তখন সাইন আর এই বাম পাশের কজে কাটতে পারবো না। এই জন্য আমরা যাব এই যে পাই মাইনাস π/3 এইটাতে। তাহলে যাব পাই মাইনাস π/3। এই যে পাই মানে কিন্তু π/2 এর সাথে 2 গুণন, এই পাই মানে কিন্তু π/2 এর সাথে 2 গুণন, কাজে π/2 এর সাথে জোড় গুণিতক, এই জন্য কিন্তু কজই থাকবে। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে বাম পাশের কজ আর এই যে কজ ক্যান্সেল করে এ পাশে থাকলো থিটা, আর ও পাশে থাকলো কি, এই যে 3π মাইনাস পাই, তার মানে 2π/3। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগের কাজটা শেষ করে ফেলেছি। এবার আমরা লিখব তৃতীয় চতুর্ভাগে কি আসে সেটা লিখব। তৃতীয় চতুর্ভাগে, এবার আমরা তৃতীয় চতুর্ভাগেই এই হিসাবটা করব। হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে আমরা লিখে ফেলি cos থিটা ইকুয়াল টু মাইনাস cos 60 কিন্তু ছিল, এই যে মাইনাস cos 60 এটা ছিল। এখন তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কি লিখতে পারি, দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগে এই এক প্রসেস আছে, যেমন
পাই প্লাস সামথিং, এভাবে আমরা যেতে পারি পাই প্লাস সামথিং। দেখো এই যে এখান থেকে এইটুকু হলো পাই, এই যে প্লাস সামথিং আসলেই তৃতীয় চতুর্ভাগে, তাহলে এটা কিন্তু পাই প্লাস সামথিং বলতে ওই পাই/3, এই পথে আমরা যেতে পারি। আরেকটা পথে যেতে পারি তৃতীয় চতুর্ভাগে, সেটা হলো এই যে 3π/2, তার মানে 270 মাইনাস সামথিং করলেও কিন্তু তৃতীয় চতুর্ভাগে হয়। সেটা হলো কি, তাহলে 3π/2, তার মানে 3 সমকোণ মাইনাস সামথিং বলতে হয় পাই/3। কিন্তু এই পথে আমরা যাব না, কেন? পাই/2 এর সাথে বিজোড় গুণিতক, সেক্ষেত্রে কজ হয়ে যাবে সাইন, সাইন আর কজ আমরা কাটতে পারবো না। সুতরাং আমরা যাবো এই পথে, অর্থাৎ পাই প্লাস সামথিং এই পথে। এই যে 180 প্লাস সামথিং হলে তৃতীয় চতুর্ভাগে, তাহলে কজই থাকলো, মাইনাস চিহ্নটা কিন্তু আর থাকলো না। আর কি, পাই প্লাস পাই/3, এই যে পাই প্লাস পাই/3। এবার লক্ষ্য করো কজ আর এই যে কজ কাটা, তাহলে থিটা ইকুয়াল টু এই যে পাই প্লাস পাই/3 মানে কি 3π প্লাস পাই 4π/3, এই যে 4π/3। বাস, তাহলে আমরা কিন্তু তৃতীয় চতুর্ভাগেও থিটার মান পেয়ে গেছি। এখন আমাদের ফিনিশিং লাইনটা লেখার পালা। অতএব দিয়ে লিখব যে অতএব প্রদত্ত সীমার মধ্যে, তার মানে থিটা এর যে সীমা আমাদের দেওয়া আছে, প্রদত্ত সীমার মধ্যে বা প্রদত্ত ব্যবধির মধ্যে লিখতে পারো, প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণেয় সমাধান, এভাবে আমরা লিখব, প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণেয় সমাধান। হ্যাঁ, নির্ণেয় সমাধান কি আসে, থিটা ইকুয়াল টু দুইটা মান আসছে। দ্বিতীয় চতুর্ভাগে এসেছিল এই যে 2π/3, সেটা লিখব 2π/3, আর তৃতীয় চতুর্ভাগে এসেছিল 4π/3। এটাই আমাদের নির্ণয় সমাধান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা এই সমীকরণটির সমাধান করে ফেলি। খ নম্বরের এই সমীকরণটি সমাধান করা খুব সহজ। এখানে সাইনের মধ্যে কোনো স্কোয়ার নেই, কজের মধ্যে স্কোয়ার আছে, কাজে এটা ভাঙানো যাবে। সেক্ষেত্রে 4 লিখে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট রেখে যাই, কেননা কস স্কোয়ারকে ভাঙাতে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমাদের ইউজ করতে হবে, 1 মাইনাস এই যে সাইন স্কোয়ার, রাইট? অবশ্য ফার্স্ট ব্র্যাকেট এখানে না দিলেও চলতো। হ্যাঁ, প্লাস সাইন থিটা, এই যে প্লাস সাইন থিটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব এখন, ইকুয়াল টু 5। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এবার আমরা এক কাজ করি, 4ই থাকলো, এবার ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা, আর ওই -5 দিলাম, ওই 5টা পাশে পক্ষান্তর করে আনলাম। ওকে, এবার আমরা কি করব, এই 4 দ্বারা এটুকু গুণ করে দিই, 4 দ্বারা 1 গুণ করলে 4, তারপরে মাইনাস 4 দ্বারা সাইন স্কোয়ার থিটা গুণ করলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দ্বারা এই সাইন থিটা গুণ, তাহলে 4 সাইন থিটা আর -5 ইকুয়াল টু 0। ভেরি গুড। মানে একেবারে সহজ সমাধানগুলো, শুধু কোয়াড্রেন্টের জায়গায় গিয়ে একটু খুব বেশি সতর্ক থাকতে হবে। এখন আমরা এই যে যেটাতে ঘাত বেশি, এই যে স্কোয়ারওয়ালা পদটা, এটা আমরা আগে লিখবো -4 সাইন স্কোয়ার থিটা, আগের মতোই সব, আর প্লাস 4 সাইন থিটা, যে 4 সাইন থিটা, আর এখানে -5 প্লাস 4, তাহলে -1 নিশ্চয়ই, ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো যে আমরা কি করব, মাইনাসটা প্রথমে আছে, মাইনাসটা প্রথমে দেখতে ভালো লাগে না, এই জন্য মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে এটা হবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা হলো এটা, আর এখানে প্লাস 4 সাইন থিটা, এটা হয়ে গেল -4 সাইন থিটা, আর -1টা হয়ে গেল +1 ইকুয়াল টু 0। এখন লক্ষ্য করো, এটা কিন্তু একটা মজার বিষয় হয়েছে, সেটা কি দেখো, এই যে আমি লিখলেই বুঝতে পারবে, 2 সাইন থিটা হোল স্কোয়ার দিক। হ্যাঁ, এই যে দেখো 4 সাইন স্কোয়ার থিটাকে এভাবে লেখা যায়, এই যে 2 কে স্কোয়ার করলে 4 আর সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, কিন্তু এইটুকুরে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমরা এ পড়বো, তাহলে এ স্কোয়ার -2ab বানাবো, এই যে -2 ইন্টু এ তো হলো 2 সাইন থিটা, যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকু হলো এ, আর তাহলে বি কত দিতে হয় 1, তাহলে দেখো 4 সাইন থিটা হয়, আর এই যে প্লাস বি স্কোয়ার মানে এই যে 1 স্কোয়ার, রাইট, ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ হচ্ছে 2 সাইন থিটা, হ্যাঁ,
আর মাইনাস বি হচ্ছে কত, এই যে 1, এই 1টা কিন্তু বি, তাহলে এ মাইনাস বি এই যে হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন কথা হলো একটা বর্গ রাশি যদি শূন্যের সমান হয় তাহলে ওই বর্গ ছাড়া বাকিটুকু কিন্তু শূন্যের সমান হয়। সেই দিক থেকে বিবেচনা করে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, ওই যে স্কয়ার ছাড়া কিন্তু লিখেছি। এখন আমরা কি করব, এই 2 sin থিটা ইকুয়াল টু কিন্তু লিখবো 1, ওই যে মাইনাস 1টা ওপাশে প্লাস 1 হয়ে গেল। তাহলে দেখো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু হাফ, এই যে সাইন থিটা ইকুয়াল টু হাফ। এখন কথা হলো সাইন থিটার মান আসছে ধনাত্মক, আর এই ধনাত্মক মান সাইন কোন কোন কোয়াড্রেন্টে ধনাত্মক সেটা আমরা জানি। প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ধনাত্মক, এই কথাটা এখন আমরা লিখে নেব যে আমরা জানি। এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তাহলে আগে আমরা করি, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হয় সেটা আমরা করি। প্রথম চতুর্ভাগে এই যে সাইন থিটা ইকুয়াল টু হাফ আছে, এই হাফটাকে লিখতে পারি আমরা সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মানে কত, π/6। হ্যাঁ, π/6 মানে কিন্তু 30 ডিগ্রি। তো এই হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি মানে সাইন π/6 লিখলাম। তাহলে এবার সাইন আর সাইন ক্যান্সেল, এখানে থিটা ইকুয়াল টু তাহলে হলো π/6। আমাদের প্রথম চতুর্ভাগের কাজ শেষ। এবার দ্বিতীয় চতুর্ভাগের কাজ করব। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থিটা ধনাত্মক, সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি করব, এই যে সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6 না লিখে দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যাওয়া যায়, দ্বিতীয় চতুর্ভাগে দুই ভাগে যাওয়া যায়। একটা হলো 90 প্লাস সামথিং, এই যে 90 প্লাস সামথিং করলে দ্বিতীয় চতুর্ভাগে হয় 90 মানে π/2 প্লাস সামথিং বলতে ওই যে π/6, হ্যাঁ, এই যে এই π/6টা সাইনের সাথে আছে, এটা হলো সামথিং। তাহলে এই একটা পথ, আরেকটা পথ আছে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার, সেটা হলো এই যে 180 মাইনাস সামথিং, তার মানে π মাইনাস সামথিং, এটা হলো পাই মাইনাস, এই যে পাই মাইনাস সামথিং বলতে π/6, রাইট। তাহলে এই কোনটাতে যাব আমরা, π/2 প্লাস π/6 নাকি এটাতে? π/2 তো এখানে তো গুণন হিসেবে নিশ্চয়ই 1 আছে, যেটা বিজোড় গুণিতকে তো যাবই না, এটা নিশ্চয়ই π/2 নিচে π/2 ইন্টু 2 আছে, এই যে এরকম আছে π/2। দেখো এটা আমি আবারও লিখছি, পাই মাইনাস π/6 মানে π/2 ইন্টু 2, দেখো এই যে পাই মাইনাস π/6, এই যেটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে π/2 এর সাথে জোড় গুণিতক, সুতরাং পাই থাকবে, কাজে আমরা এই পথটাতে যাব, ওই পথে নয়। তাহলে পাই মাইনাস π/6, এখানে লিখবো পাই মাইনাস π/6, এভাবে কিন্তু লিখবো। এবার দেখো সাইন আর সাইন ক্যান্সেল, তাহলে থিটা ইকুয়াল টু, এবার 6π মাইনাস পাই তার মানে 5π/6। তাহলে আমরা তো দেখেছিলাম যে সাইন থিটার মান ধনাত্মক এসেছিল বলে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ধনাত্মক, প্রথম চতুর্ভাগে থিটার মান পেয়েছি π/6, আর দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান পেয়েছি 5π/6। অতএব প্রদত্ত ব্যবধির মধ্যে বা সীমার মধ্যে, প্রদত্ত, এটা আমি ব্যবধি লিখে দিচ্ছি, প্রদত্ত ব্যবধির মধ্যে, হ্যাঁ, নির্ণেয় সমাধান লিখবো আমরা, যেহেতু সমাধান করতে বলছে। প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু, একটা হচ্ছে π/6 যেটা প্রথম চতুর্ভাগে, আর একটা হচ্ছে 5π/6 যেটা দ্বিতীয় চতুর্ভাগে। আশা করি অঙ্কটা তোমরা ভালোই বুঝতে পেরেছো।